আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব মামলায় খালাস তারেক রহমান। বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই জানালেন আইনজীবীরা। কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান সংবিধান বহাল রেখে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকানো যাবে না মন্তব্য আলী রিয়াজের। জামায়াতের সংস্কার প্রস্তাবনা জমা, রোববার মতামত জানাবে বিএনপি। বিকেলে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল এলডিপি। দুর্বল আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হতে পারে আগামী নির্বাচনে। আশঙ্কা বিশেষজ্ঞদের, পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট আয়োজনের প্রয়োজন হতে পারে জাতিসংঘের হস্তক্ষেপ। এবং ময়লার ভাগাড় আর রাস্তা দখল করে ভাসমান দোকান বসানোয় অসহনীয় যানজটে কাউরান বাজার। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। 21 কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের মামলায় বিচারিক আদালত থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 আসামির সবাইকে খালাস দেন। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার দেশে ফিরতে এবং রাজনীতি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 আসামির বিরুদ্ধে দুদকের মামলার রায়ের দিন ছিল বৃহস্পতিবার। আদালত এই মামলার রায়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও তার পিএস মিয়া নুরুদ্দিন অপু সহ 8 আসামির সবাইকে খালাস দেন। দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয় 2008 সালে মামলাটি ধামাচাপা দিতে তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বসুন্ধরার কর্ণধার আকবর সোবহান ওরফে শাহ আলমের 50 কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তার কাছ থেকে নেওয়া হয় 21 কোটি টাকা। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহানুদ্দিন বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযুক্তি এনেছেন তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। এ সময় তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে নিম্ন আদালতে সব মামলার বিচার কাজ শেষ হয়েছে। এখন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার দেশে ফিরতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং দেশে যাতে ঢুকতে না পারে সেই কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই ঘটনায় তৎকালীন দুদকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান সংবিধান বহাল রেখে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকানো যাবে না বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিলে কথা বলেন তিনি। সংবিধানের 4 মূলনীতি আদর্শগতভাবে গুরুত্ব হারিয়েছে মন্তব্য করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, বহুত্ববাদ নীতি সংবিধানে সংযোজনের সময় এসেছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংস্কারের ব্যাপারে হতাশার জায়গা সংকুচিত করে আশার জায়গা সম্প্রসারণের চেষ্টা চলছে। সংবিধান সংস্কার কমিশন যখন কাজ করেছে তখন যেটা আমরা লক্ষ্য করেছি
সেটা হচ্ছে যে চার নীতির কথা বলা হয়েছে সেই চার নীতি অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চার নীতি কার্যত একটি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থান এবং এই চার নীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই চারটি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তার দল। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার না নির্বাচন, কোনটি আগে এ নিয়ে চাপে নেই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে যায় জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন আর দুদক এই 5টি কমিশনের সুপারিশের উপর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জামাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরে গোলাম পারোয়ার সাংবাদিকদের বলেন, ভোটের দিনক্ষণের চেয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, 2 বছর, 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে জামাত একমত, তবে এই বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল। গণপরিষদটা প্রয়োজন হয়, একটা দেশে একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। তো কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে গঠিত কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। ঠিক আছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা আসবে না, সে কারণে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বিদেশি বন্ধুরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা জরুরি, তাই নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার সুযোগ নেই। কথাও বলতে পারি, আবার ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসুন, সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করাচ্ছেন, ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আজ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে একে একে প্রত্যেক দলের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের গঠিত হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিশনের কার্যক্রম।
গণতান্ত্রিক সংকটে ফেলতে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে ফারুক বলেন, যে কোনো মূল্যে জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদি এবং মোদির আশ্রয় হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওই দেশ থেকে শুরু হয়েছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট সমালোচনা হবে, আলোচনা হবে, এটাকে আপনার মনোবল হারাবেন না। কারণ তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আপনারা হারলে বাংলাদেশ হারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে সামনের নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, নির্বাচন যত ঘনিয়ে আসবে মারামারি ও হানাহানির ঘটনাও তত বাড়বে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সব বাহিনীকে মাঠে নামানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হলে তা হবে লজ্জাজনক। ইমদাদুল্লাহ বাবুর আরও একটি রিপোর্ট। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2025-এর শেষে অথবা 26 সালের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। সংকল্পে আমরা অটুট আছি জানিয়ে এখন সব মহলে চলছে আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে গেল 8 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় নির্বাচনের সময় পরিবেশ কেমন হবে এ নিয়ে শঙ্কায় অনেকেই। বিশেষজ্ঞদের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে সামনের নির্বাচন হবে বড় চ্যালেঞ্জিং। এমনকি এতে হস্তক্ষেপ করা লাগতে পারে জাতিসংঘেরও। নির্বাচন যত ঘনিয়ে আসবে দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, গৃহযুদ্ধ আরও বেড়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে সেখানে এই যে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করবে। আইন শৃঙ্খলার উন্নতি সাস্টেইনেবল না করে আসলে ইলেকশনের দিকে গেলে দেশে আমি মনে করি যে বিশৃঙ্খলা আরও বাড়বে। ওই বিশ্বে আমাদের এই নির্বাচন বলেন বা আমাদের দেশকে একটা ভাবমূর্তির সংকট হিসেবে কিন্তু উপস্থাপন করবে। চ্যালেঞ্জ অনেক বড়, চেষ্টা করতে হবে, উপায় তো নাই। বাইরের থেকে সৌরজগৎ থেকে তো লোক আসবে না। ইউনাইটেড নেশনস দিয়ে যদি নির্বাচন করতে হয়, কেউ কেউ বলে আর কি, এগুলো তো লজ্জার বিষয়। এটা আমার সার্বভৌমত্বের প্রতি একটা চপেটাঘাত। অনেকে আইন মানতে চাইবে না, অনেকে বিভিন্ন দল তার নিজের সুবিধার কাজ করে, পুলিশ প্রশাসন আর কি, বিশেষ করে তাদেরকে দৃঢ় হতে হবে। নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনীকে সমন্বিত রোডম্যাপ তৈরি করে সেই অনুযায়ী কাজ শুরু করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ করা, প্ল্যান করা, যে আসলে যদি ডেস্টিনেশনটা হয় ডিসেম্বর ইলেকশন, তাহলে আমরা কিভাবে কাজ করব। ডিসেম্বরকে ইলেকশনে কাজ ওইভাবে যদি থাকে, তাহলে এই যে বদলিগুলো আমরা যে দেখছি, অনেক পুলিশ অফিসারকে ওএসডি করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আসলে একটা সার্টেন লেভেলের পরে থামিয়ে দেওয়া উচিত। তফসিল ঘোষণাটা একটু আগেও করতে পারে ইচ্ছা করলে। সামরিক বাহিনী ইলেকশনের আগে আসলে ভালো, জনস্বার্থে আসা যায়, আমাদের আইনেও সে কভার আছে। এবং যারা ইলেকশন দিন গন্ডগোল করতে পারে এরকম লোকজনকে অ্যারেস্ট করতে হবে, আগের থেকে প্রিএমটিভ অ্যারেস্ট করতে হবে। আগামী নির্বাচনে বড় পরিসরে বিচার বিভাগকে মাঠ পর্যায়ে থেকে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 20 ফুট রাস্তা দখল করে ময়লার ভাগাড় আর দোকানপাট বসানোয় রাজধানীর কাউরান বাজারে তীব্র যানজটে বিপাকে পড়েছেন নগরবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। তা না হলে রাস্তায় এত বড় জায়গা দখল করে শত শত ভাসমান দোকান বছরের পর বছর কিভাবে বসছে সে প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। যদিও অতি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দেখে বোঝার উপায় নেই, এটি 60 ফিটের প্রশস্ত রাস্তা। দোকানের পর্সায় ফুটপাত অচল, ময়লার ভাগাড় আর ট্রাকের কারণে বন্ধ এই সড়কের অন্তত 20 ফিট রাস্তা। কি দিন কি রাত সবসময় লেগে থাকে যানবাহনের জট। নিত্য দুর্ভোগে নগরীর বাসিন্দারা। প্রাইভেট কার একটা গাড়ি, এখন তো ওই সাইড তো পুরাটাই এরা ব্লক করে নিচ্ছে দোকান দিয়া, ওই কারণে যাই এই ডিস্টার্বটা হইয়া থাকে।
কথা বলছেন, আমাদের কত নইলে 10 মিনিট লাগে মালটা লোড দিতে, এর বেশি সময় লাগে। গাড়ি তো আর একটা না, একটার পর একটা, এখানে তো ময়লা থাকে অনেক, অনেক থাকে। সারাদিন আমরা 8 টিপ 9 টিপ হাইস 10 টিপ, এর বেশি ময়লা হয় না। এটি রাজধানীর কাউরান বাজার। সারা দেশ থেকে একদিকে রাতভর নিত্য প্রয়োজনীয় পণ্য আসে এখানে, অন্যদিকে বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই সড়কে। অথচ চলাচলকারীরা বলছেন এই সমস্যার সমাধানে নেই সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোনো উদ্যোগ। দেখেন আপনি চলাচলের জায়গা নেই, এখানে পুলিশ অনেকবার দেখে গেছে, কিন্তু দেখা যায় কি কিছুক্ষণ পরে যে দোকান পিছনে সরাই দেয়, ওরা আবার পিছনে চলে আসে, সামনে চলে আসে। 11টা 10-15 দিকে কারণ বাজারে ঢুকছি, এত জ্যাম, বর্জ্য পরিষ্কার করতেছে, এইটাই জ্যাম। ওরা যদি সকালে মানে জিনিসগুলো আগে ফার্স্ট টাইম করে ফেলে, তাহলে আমার মনে হয় না এত মানুষ সাফার করবে। শুধু তাই নয়, রাস্তার উপর দোকানপাট এখানকার প্রতিদিনের দৃশ্য। অদৃশ্য শক্তিতে 15 থেকে 20 ফুট রাস্তা দখল করে রাখেন ব্যবসায়ীরা। অনিয়ম জেনেও এভাবেই এক একজন ব্যবসা করে যাচ্ছেন 8 থেকে 10 বছর ধরে, কেউ কেউ তারও বেশি সময়। তো ফুটপাত না, এটা তো রাস্তার মাঝখানে। ঠিক আছে, এটাই ফুটপাত ধরতে গেলে, রাস্তার মাঝখানে এটাই ফুটপাত। ওখানে যাবো, ওই রাস্তা আর ওদের ভিতরে যাবো, তাতেও জাম লাগে, ওখানে যাবো তাতেও জাম লাগে। রাস্তা যত বড় হয় অত জাম লাগে, কারণে মাঝখানে না মাঝখানে না, মাল আছে এই কারণে পিছাম না। ব্যস্ততম এই সড়কের এসব অনিয়ম জানা আছে উত্তর সিটি কর্পোরেশনেরও, কিন্তু কেন সমাধান হচ্ছে না, নাকি সমাধান করতে আছে কোনো বাধা, সেটাই বাকি। এটা তো অনেক বছরের পুরনো সমস্যা না এটা, তাহলে আপনাদেরকে আজকে কাল অভিযোগ করলো যে না, কেন আজকের সমস্যাটা কি সমস্যা না? না, অবশ্যই করতে পারে, কিন্তু মানে এটা তো আসলে ভেরি কনসপিকিউয়াসলি ভিজিবল এই সমস্যাটা, তাই না? আমরা শীঘ্রই ব্যবস্থা নেব। নগরবাসীর বিশ্বাস, অদৃশ্য শক্তির থাবা থেকে এবার মুক্ত হবে কাউরান বাজার। এটি প্রায় 60 ফিটের রাস্তা, অথচ ময়লা ফেলতে ফেলতে এমন একটা অবস্থা হয়েছে যেটা পরিষ্কার করতে চলে যায় দিনের অর্ধেক বেলা, এবং ট্রাকগুলো এমনভাবে রাখা হয় যাতে করে সাধারণ যে গাড়ি এবং সাধারণ মানুষের যে যাতায়াত সেটা ব্যাপকভাবে ব্যাহত হয়। প্রতিদিন যানজট লেগেই থাকে, এক চলে ব্যবসা বাণিজ্য, অন্যদিকে এই ধরনের ময়লা তোলার কাজ যেটা অপরিকল্পিতভাবে হচ্ছে। নগরবাসী মনে করেন যে এগুলোর প্রয়োজন রয়েছে, ময়লা পরিষ্কার করতে হবে, কিন্তু সেটা যদি পরিকল্পিতভাবে না হয় তাহলে ভোগান্তি কোনোভাবেই কমানো যাবে না এই নগরে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কাউরান বাজার, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লী। ব্যস্ত সময় পার করছেন জামদানি শাড়ি তৈরির কারিগররা। সারা বছর বেচা কেনা থাকলেও এবারের ঈদে শত কোটি টাকা বেচা বিক্রির আশা করছেন বিক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার নোয়াপাড়া গ্রামের 4 শতাধিক তাঁতখানা নিয়ে গড়ে ওঠা বেসিক জামদানি পল্লীতে পুরোদমে চলছে ঈদের আমেজ। প্রতিটি তাঁতখানায় সকাল থেকে রাত পর্যন্ত জামদানি বুননে ব্যস্ত সময় পার করছেন নারীসহ প্রায় 1600 জামদানি কারিগর। নারী পুরুষদের পাশাপাশি ক্ষুদে তাঁতিরাও সমানতালে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রঙের নিত্য নতুন ডিজাইনের জামদানি শাড়ি বুনছেন তারা। সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা মূল্যের জামদানি শাড়িও তৈরি হচ্ছে এই পল্লীতে। যারা শাড়ির চাহিদা একটু কমছে, যদি চাহিদা ভালো থাকতো তার মানে আমরা একটু নিয়ে বালাসে চলতাম আর কি। ঈদের মার্কেটে যদি আমরা শাড়ি ডেলিভারি মাহাজনে দিতে পারি, মাহাজনে বিক্রি করতে হলে তাই আমরা কিছু ঈদের বকশিস দিতে পারে। শাড়ি নিয়ে আইছি এক ব্যাগ, একটা এখন বেচতে পারি নাই। শাড়ি প্রতি 3-4 হাজার টাকা ডিফারেন্স। এই শাড়িটা কত 3-4 টাকা আমি 13,000 টাকা বেচছি। আজকে এই শাড়ি 8,000-9,000 বলে, তা আমি কি করে বুঝি? আমি তো কিনে আনছি, কিনে আনে এক শাড়ি আমার 2,000 টাকা লস হইতেছে আমার। রমজানের 15 দিন গেলে বেচা কিনা কম হইতে হবে ইনশাল্লাহ, প্রত্যাশা অনুযায়ী ভালো বেচা কিনা হয়েছে আমাদের। এদিকে জামদানির ঐতিহ্য টিকিয়ে রাখতে তাঁতিরা যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের পছন্দ অনুযায়ী বাহারি রঙের নতুন ডিজাইনের জামদানি কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন পাইকারি বিক্রেতা ও তাঁত মালিকরা। শাড়ির পাশাপাশি জামদানি কাপড় দিয়ে মেয়েদের 3 পিস 2 পিস ওড়না, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, কোটিও তৈরি হচ্ছে এই পল্লীতে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে পাইকারি মূল্যে জামদানি পণ্য ক্রয় করে থাকেন এই জামদানি পল্লী থেকে। সারা বছর বেচাকেনা থাকলেও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি পল্লী। রূপগঞ্জে 400 বছর ধরে বংশ পরম্পরায় সমোপযোগী জামদানি কাপড় তৈরি করছেন এই তাঁত শিল্পীরা। ঈদে 100 কোটি টাকার বেশি বেচা বিক্রি আশা করছেন তারা।
মার্কেটে কি ধরনের ডিমান্ড আছে এবং আমাদেরকে শুধু আমাদের লোকাল মার্কেট দেখলে হবে না, আমাদের এখন গ্লোবাল মার্কেটের দিকেও তাকাতে হবে। জামদানি শিল্পের যারা আছেন তাদেরকে আমরা গ্লোবাল মার্কেটের দিকে উৎসাহিত করতে চাচ্ছি। তাদের দাবি জামদানি শিল্পকে ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিয়ে ঋণের ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চারদিকে ক্রেতাদের যখন নাভিশ্বাস, তখন মাত্র 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে অসাধারণ সেবায় নিজেদের নিয়োজিত করেছেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রমজানের প্রথম দিন থেকে দীর্ঘ লাইন দিয়ে সেই সামগ্রী কিনছেন খেটে খাওয়া ও স্বল্প আয়ের শত মানুষ। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বাদ ও সাধ্যের ইচ্ছে পূরণ করতে শহরতলির কালীবাড়ি এলাকার কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের অর্থে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে 1 টাকা দরে ইফতার বিক্রি হচ্ছে। প্রতিদিন এখানে তৈরি হয় প্রায় 500 পরিবারের জন্য ইফতারি সামগ্রী। প্রয়োজন অনুসারে 5 থেকে 10 টাকা দরে মিলছে ছোলা। পরিবার নিয়ে তৃপ্তির সাথে ইফতার করছেন দরিদ্র মানুষরা। বাইরে আমরা 5 টাকা করে সব কিনি, কিন্তু এখানে সব 1 টাকা করে। আঙ্কেলরা সেবামূলক কাজ করে আসছে কয়েক বছর ধরে, আমি কয়েক বছর ধরে এখান থেকে নিয়ে আসছি। ধান চালায় গরিব মানুষ, আমার এখানে 1 টাকার ইফতারি আমরা নিচ্ছি, 8 জনে করব। আর বাইরে যদি আমরা এটা কিনতে যাই তাহলে আমাদের মোটামুটি 200 টাকার মতো খরচা যাবে। এই দুর্লভের বাজারে এরকম ভাবে দেওয়ার কারোর পক্ষে সম্ভব না। প্রতিদিন শত শত গরিব মানুষ এখান থেকে ইফতারি কিনে তারা ইফতারি কিনে নিয়ে খায়। বাজারে 8-5টা যে দোকানদারের যে মানে তৈরি হয় খাবারটা, আমরা তার থেকে সবসময় চেষ্টা করি আরো উন্নত করতে। আমাদের এখানে মানুষ এখন অনেক অসহায়ের ভিতরে আছে, এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এইগুলো করা। এটা যে সম্প্রীতির দেশ এবং এখানে সবাই মিলে আমরা মিলেমিশে সবাই এই কাজটা করার জন্য আমরা খুব মনের দিক থেকে আনন্দ পাই। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা বিনা লাভের দোকান চালু করেন। রমজানের সামগ্রী ও সবজি স্বল্প মূল্যে কিনতে পেরে আয়োজক ও ক্রেতা উভয়ই সন্তুষ্ট। ভাইয়া এখান থেকে নিয়েছি মুড়ি আর তেল, বাইরে থেকে এখানে অনেক দাম কম এবং অনেক ভালো। বাজার থেকে খিরাই সংগ্রহ করছিলাম 50 টাকা কেজি, এখানে আমি 25 টাকা কেজি পাইছি। ইনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এত কম রেটের ভিতরে আমরা কিনতে পেরেছি। সমৃদ্ধ ছাত্র আন্দোলন এবং খুলনা জেলা বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিশেষ টাস্কফোর্স টিমের সমন্বয় করে আমরা এবারও বিনা লাভের দোকান চালু করেছি সাধারণ মানুষের স্বস্তির জন্য। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ভাঙার জন্যই মূলত আমাদের এই দোকান আমরা চালু করেছি। রমজানে নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে সয়াবিন তেল, এগুলো সবই পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন, এভাবে অনেকেই যদি এগিয়ে আসতো তাহলে নিম্ন ও মধ্যবিত্তদের জীবন আরো সহজতর হতো। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জরাজীর্ণভাবেই চলছে জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছুয়া বাজার। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেটটিতে জীবন নাশের সংখ্যা নিয়ে চলছে কোটি টাকার বেচাকেনা। এছাড়াও কাদাপানি, ময়লা আর দুর্গন্ধে দুর্ভোগে ক্রেতা বিক্রেতারা। যদিও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছুয়া বাজার এটি। এখানে সবজি, মুদি, মাছ, মাংস, মুরগি সহ ভোক্তাদের চাহিদা মতো সব ধরনের নিত্যপণ্য কেনাবেচায় মুখরিত থাকে প্রতিদিন। তবে প্রতিদিন কোটি টাকার কেনাবেচা হলেও বাজারের জরাজীর্ণ মার্কেটের পলস্তেরা উঠে বের হয়েছে রড। প্রায় সব পিলার ভেঙে ফাটল ধরায় দড়ি দিয়ে বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কেনাকাটা। ড্রেনেজ ও চলাচলের রাস্তাটি অব্যবস্থাপনায় বর্ষা ও খরা সব মৌসুমে নোংরা, কাদা পানি মারিয়ে করতে হচ্ছে প্রয়োজনীয় কেনাকাটা। আজ বাজার এত নোংরা যা বলার মতো না। আমরা যেন চলাফেরা করবো ওইটারও কোনো পরিবেশ নাই, খুবই দুর্গন্ধ, ময়লা আবর্জনা, মানে পুরোপুরি অস্বাস্থ্যকর একটা পরিবেশ। উপরে টিন ফোটা পানি পড়ে, বুঝলেন, আমাদের লাখ লাখ টাকা ঋণ। আমি পৌরসভার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই তাড়াতাড়ি মাছ বাজারে সংস্কার যেন করা হয়। দেখেন ওয়ালগুলা ফাটে কি অবস্থা হয়েছে, কাস্টমার এসে জিনিস নিতে পারতেছে না, মাছ বাজারে মানুষ ঢুকতে পারতেছে না। শুধু আমাদের এই পিলার নয়, প্রত্যেকটা পিলার ফেটে গেছে, এরকম আবার সাপ ফেটে ফেটে পড়ে যাচ্ছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার দায়িত্বশীল এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরের একটি প্রকল্প ছিল সেটি, কিন্তু এটা রাজনৈতিক কারণে শুনেছি যে এটা আংশিক কাজ হয়ে তারপর বন্ধ রয়েছে।
এটা আমরা সামনে গুরুত্ব সহকারে এই কাজটি মানে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পৌরবাসী সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই আশা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন থাকছে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে এ কথা জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সাথে ফোন আলাপে একদিন পর জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার দুই নেতার মধ্যে ফোন আলাপ হয়। ট্রাম্প ও জেলেনস্কি ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেন। দুই নেতার এ ফোন আলাপকে দুর্দান্ত বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। এর আগে গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বাকবিতণ্ডা হয়। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার শিশুসহ 21 বাংলাদেশি নারী পুরুষ দেশে ফিরেছেন। দেশটিতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার সন্ধ্যা 7টায় ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া জানান, ফেরত আসা নারী শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর থেকে 10 জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার 11 জনকে গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল তারা। এবার পার্টেক্স খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল 9টায় শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে 36 সদস্যের দলটি। এ সময় ফুটবলাররা বলেন, এই ম্যাচকে সামনে রেখে তারা যে প্রস্তুতি নিয়েছেন তাতে আত্মবিশ্বাসী জয় নিয়ে ফিরতে পারবেন। রিপোর্ট করছেন এসএম আশরাফ। বাংলাদেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা, এত আলোচনা গত এক দশকে হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক হামজা চৌধুরী পুরো ফুটবল অঙ্গনের আবহাওয়াটা পরিবর্তন করে দিয়েছেন। তাকে ঘিরে স্বপ্নের পরিধি বৃদ্ধি পেয়েছে সমর্থকদের। দেশ ছাড়ার আগে তপু বর্মন বললেন, নিঃসন্দেহে দলের শক্তিমত্তাও এতে বৃদ্ধি পেয়েছে। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিং এ অংশগ্রহণ করে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার। যদিও দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে কোনো সুখকর স্মৃতি নেই লাল সবুজ দলের প্রতিনিধিদের। তবে ফুটবলাররা বলছেন, সৌদি আরবে যে অনুশীলন ক্যাম্প তারা করেছেন সেখানে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সব মামলায় খালাস তারেক রহমান। বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই জানালেন আইনজীবীরা। কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান সংবিধান বহাল রেখে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকানো যাবে না, মন্তব্য আলী রিয়াজের। জামায়াতের সংস্কার প্রস্তাবনা জমা, রোববার মতামত জানাবে বিএনপি। বিকেলে শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল এলজেপি। দুর্বল আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হতে পারে আগামী নির্বাচনে, আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট আয়োজনে প্রয়োজন হতে পারে জাতিসংঘের হস্তক্ষেপ। এবং ময়লার ভাগাড় আর রাস্তা দখল করে ভাসমান দোকান বসানোয় অসহনীয় যানজটে কাউরান বাজার।
সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।